নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল, আজকে তোমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছি। আলোচনার বিষয়বস্তু দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের অভিযোজন বেঁচে থাকার কৌশল, অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিস ফর সার্ভাইভাল। আমরা আলোচনায় ঢোকার আগে অভিযোজন কি এটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা প্রথম স্লাইডে দেখানোর চেষ্টা করেছি যে এভলিউশনের সঙ্গে অ্যাডাপ্টেশনের সম্পর্ক কি। অ্যাডাপ্টেশন ইজ এ টাইপ অফ এভলিউশনারি প্রসেস। সেখানে কি করে, একটি প্রজাতি চেঞ্জেস ওভার টাইম টু বেটার সার্ভাইভ অ্যান্ড রিপ্রোডিউস ইট ইন দ্য এনভায়রনমেন্ট। ভালো করে বেঁচে থাকার জন্য এবং অত্যধিক হারে প্রজনন করে নিজের প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতি হলো অভিযোজন। তাহলে দুটি জিনিস অভিযোজনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ: বেঁচে থাকা, সার্ভাইভাল, এবং প্রজনন বা রিপ্রোডাকশন। অভিযোজন কি করে? কোনো জীবকে খাদ্য খুঁজতে সাহায্য করে, হেল্পস অর্গানিজম টু ফাইন্ড ফুড। প্রিডেটরকে এড়িয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ খাদককে এড়িয়ে যেতে সাহায্য করে, অ্যাভয়েড প্রিডেটার্স। প্রজনন করতে সাহায্য করে, রিপ্রোডিউস, এবং তারা যে পরিবেশে থাকে সেই নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে, অ্যান্ড থ্রাইভ ইন দেয়ার স্পেসিফিক এনভায়রনমেন্ট। অ্যাডাপ্টেশন বা অভিযোজন কত রকমের হতে পারে? প্রধানত তিন ধরনের হয়। যদি কোনো জীবের কোনো গঠনগত পরিবর্তন হয়, আমরা দেখব রুই মাছের ক্ষেত্রে পটকা, পায়রার ক্ষেত্রে বায়ুথলি, বা ক্যাকটাসের ক্ষেত্রে পাতার কাঁটায় রূপান্তর। এই ধরনের গঠনগত পরিবর্তন হলে তাকে বলবো অঙ্গসংস্থানিক অভিযোজন বা স্ট্রাকচারাল অ্যাডাপ্টেশন। যদি শারীরবৃত্তীয় কোনো পরিবর্তন হয়, সুন্দরী গাছের ক্ষেত্রে দেহের অতিরিক্ত লবণ বের করে দেওয়া লবণ গ্রন্থির মাধ্যমে, বা উটের যে লোহিত রক্তকণিকা তার আকারগত পরিবর্তনের মাধ্যমে জল ক্ষয় সহন করা, এগুলো শারীরবৃত্তীয় অভিযোজন বা ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। কোনো কোনো জীব বেঁচে থাকার জন্য তার আচরণেরও পরিবর্তন করে। কোনো জীব এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলে চলে যায়, মাইগ্রেশন হয়। মাটির নিচে তীব্র ঠান্ডার সময় ঘুমিয়ে থাকে, হাইবারনেশন হয়। অথবা তার শিকার করার যে কৌশল তার পরিবর্তন ঘটায়, হান্টিং স্ট্র্যাটেজিস। আমরা এখানে যে দুটি আচরণগত পরিবর্তন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতা, প্রবলেম সলভিং এবিলিটি, এবং বি বা মৌমাছির কমিউনিকেশন বা সংযোগ রক্ষার কৌশল। এসো আমরা দুটো অভিযোজন তোমাদের ছবিতে দেখাই। একটি হাইবারনেশন বা শীতঘুম, আরেকটি প্রাণীদের পরিযান বা অ্যানিম্যাল মাইগ্রেশন। ঠান্ডা পড়ছে, তীব্র ঠান্ডা, উষ্ণ জায়গায় গিয়ে বাসা বাঁধছে পাখি, সেখানে ডিম পাড়ছে, বংশবৃদ্ধি করছে, তারপর পরিবেশ অনুকূল হলে আবার নিজের বাসস্থানে ফিরে যাচ্ছে। একটি প্রাণী, সে খাদ্য সংগ্রহ করে রেখেছে অসময়ের জন্য, তীব্র ঠান্ডা, ওপরে থাকলে মরে যাওয়ার সম্ভাবনা, সে মাটির নিচে বা কোনো সুনির্দিষ্ট সুরক্ষিত জায়গায় তীব্র শীতের সময় সে বিপাক হার কমিয়ে বসবাস করছে, দ্যাট ইজ হাইবারনেশন বা শীতঘুম। এটি আমাদের অত্যন্ত পরিচিত দুটি স্ট্র্যাটেজিস বেঁচে থাকার জন্য, টু স্ট্র্যাটেজিস অফ সার্ভাইভাল। অন্যান্য বহু প্রাণীও এরকম পরিযান করে, যেমন কিছু কিছু কচ্ছপ, রেইনডিয়ার, আর্কটিক টার্ন, কানাডা গুজ, মোনার্ক বাটারফ্লাই, হামব্যাক হোয়েল এবং হোয়েল শার্ক। আমরা প্রথম যে অংশে আসব সেটি অঙ্গসংস্থানিক অভিযোজন বা মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন। এখানে তিন ধরনের অ্যাডাপ্টেশন আমরা দেখব। একটি উদ্ভিদের ক্ষেত্রে, ক্যাকটাসের ক্ষেত্রে, মরু অঞ্চলের উদ্ভিদ, তাপমাত্রা অত্যন্ত বেশি, বায়ুমণ্ডল শুষ্ক, বৃষ্টিপাতের পরিমাণ খুব কম,
তাহলে বাষ্পমোচনের হার কমাতে হবে। এটি হচ্ছে ক্যাকটাসের ক্ষেত্রে সমস্যা, বাষ্পমোচনের হার হ্রাস করা এবং যে পরিমাণ জল আছে সেই পরিমাণ জলকে সঠিকভাবে ব্যবহার করা। রুই মাছ জলের ওপরে কিংবা জলের নিচে থাকে বা জলের যে কোনো তলে ভাসমান অবস্থায় স্থির থাকে, অর্থাৎ তাকেও জলের মধ্যে ভার্টিক্যাল মাইগ্রেশন করতে হয়। তাহলে কি করলে একটি রুই মাছ জলের নিচ থেকে উপরে উঠে আসবে বা উপর থেকে নিচে চলে যাবে বা যে কোনো একটি তলে ভাসমান অবস্থায় থাকবে তা নির্দেশ করার জন্য রুই মাছের পটকা কাজ করে। পায়রাকে অনেকটা রাস্তা উঠতে হয়, ওড়ার সময় তার ফুসফুসের যে সঞ্চিত বায়ু, সেই বায়ু যখন নিঃশেষ হয়ে যায় সেই বায়ুকে সরবরাহ করে। পায়রার ওড়ার সময় তার আপেক্ষিক গুরুত্ব দেহের কমাতে হয়, স্পেসিফিক গ্র্যাভিটি কমাতে সাহায্য করে, তার জন্য তার নির্দিষ্ট অঙ্গ রয়েছে বায়ুথলি। আমরা আলোচনায় প্রবেশ করে প্রত্যেকের গুরুত্ব এবং বিশেষ বৈশিষ্ট্য বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা ছবিতে ক্যাকটাস দেখানোর চেষ্টা করেছি। দেখো এইখানে তার গায়ে একটি পাতাও নেই। পাতা না থাকার ফলে কি হয়েছে, তার সারফেস এরিয়া অত্যন্ত কমে গেছে। স্পাইন ইনস্টিড অফ লিভ, পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। তার ফলে বাষ্পমোচনের জন্য যে তল দরকার সেই তল কমে গেছে এবং কাঁটা তাকে প্রিডেটার বা খাদকের হাত থেকে রক্ষা করছে। এই পাতার আবার অন্যান্য বৈশিষ্ট্যও আছে, যেমন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। তাহলে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হলে তলের হ্রাস ঘটে, ফলে বাষ্পমোচন রোধ হয়, কাঁটাগুলো আত্মরক্ষাতেও সাহায্য করে। অনেক ক্ষেত্রে ক্যাকটাসের পাতা সবাই কাঁটায় রূপান্তরিত হয় না, কিন্তু সংখ্যায় কম থাকে এবং আকারে ছোট হয়, ফলে বাষ্পমোচনের হার কম হয়। অনেক ক্ষেত্রে পাতার ত্বকের উপর পুরু কিউটিকলের স্তর বা মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে, যা বাষ্পমোচনে বাধা দেয়। তাহলে এই ধরনের উদ্ভিদ মরুপ্রধান অঞ্চলের উদ্ভিদ, বৃষ্টিহীন বা অল্প বৃষ্টিপাতযুক্ত শুকনো বালুকাময় অঞ্চলে জন্মায়, তাই এদের জাঙ্গল উদ্ভিদ বলে। এই ধরনের অভিযোজন যেখানে পাতা কাঁটায় রূপান্তরিত হয় কিংবা মোম জাতীয় পদার্থ দিয়ে পাতা ঢাকা থাকে, এই ধরনের অভিযোজনকে জাঙ্গল অভিযোজন বলে। আমরা আগের ছবিতে ফিরে যাই। আমরা রুই মাছের পটকা দেখি কেমন দেখতে। তার একটি অগ্রবর্তী প্রকোষ্ঠ আছে অ্যান্টেরিয়র চেম্বার এবং একটি পেছনের দিকে প্রকোষ্ঠ আছে পশ্চাৎ প্রকোষ্ঠ বা পস্টেরিয়র চেম্বার। কি হয়, রুই মাছের পটকায় দেখো দুটো জায়গা আমরা বললাম, অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠে একটি গ্রন্থি থাকে যাকে বলা হয় লাল গ্রন্থি বা রেড গ্ল্যান্ড। এটি পটকাকে বায়ুপূর্ণ করে ফুলে উঠতে সাহায্য করে। তাহলে পটকা যেই মুহূর্তে বায়ুপূর্ণ হয়ে উঠল, মাছের আপেক্ষিক গুরুত্ব কি হলো, কমে গেল। তার ফলে কি হলো, মাছ ভেসে উঠল। কিন্তু পেছনের প্রকোষ্ঠে রেটি মিরাবিলিয়া নামক একটি রক্তজালক থাকে, যা বায়ু শোষণ করে পটকাকে চুপসে যেতে সাহায্য করে। তাহলে আপেক্ষিক গুরুত্ব কি হলো, বেড়ে গেল, অর্থাৎ মাছটি ডুবে গেল। তাহলে পটকার কাজ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এবং প্লবতা কমিয়ে বা বাড়িয়ে মাছকে জলের উপর ভেসে থাকতে, জলের গভীরে যেতে কিংবা জলের যে কোনো গভীরতায় স্থির হয়ে থাকতে সাহায্য করা। আমরা আগের ছবিতে আবার ফিরে আসি। এবার বায়ুথলি দেখো, পায়রার ফুসফুসের সঙ্গে অনেকগুলো বায়ুথলি যুক্ত থাকে, যুগ্ম এবং অযুগ্ম বায়ুথলি। এই বায়ুথলির কাজ কি? বায়ুথলি কি করে, ওড়ার সময় যখন পায়রার বেশি শক্তির প্রয়োজন হয়, তার জন্য দরকার হয় অতিরিক্ত অক্সিজেন। বায়ুথলিতে জমিয়ে রাখা অক্সিজেন এই কাজে লাগে। বায়ুথলিতে আবদ্ধ গরম বায়ু আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেয়, ফলে দেহ বাতাসে ভেসে থাকতে সুবিধা হয়। এছাড়া বায়ুথলিগুলো ঘর্ষণও কমায় এবং দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। বায়ুথলিতে যে বায়ু থাকে তা ঠান্ডা বায়ু, ফুসফুসে যাওয়ার ফলে দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রিত হয়। অনেকগুলো কাজ করে পায়রার বায়ুথলি। আমরা এবার আসব শারীরবৃত্তীয় অভিযোজন বা ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। আমরা একটি উদ্ভিদের অভিযোজন পড়ব, লবণ রেচন সম্পর্কিত সুন্দরী গাছের।
সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন লবণ গ্রন্থির মাধ্যমে এবং ডিম্বাকার লোহিত রক্তকণিকার সাহায্যে উটের অতিরিক্ত জল সহন ক্ষমতা। আমরা ছবিতে দেখো লবণ গ্রন্থি দেখানোর চেষ্টা করেছি। লবণ গ্রন্থি কি করে? লবণ গ্রন্থি অতিরিক্ত লবণকে দেহ থেকে বার করে দেয়, যে লবণ পাতার উপরে জমা হয় ছোট ছোট কেলাস আকারে। কখনো কখনো কি হয়, খুব ক্ষুদ্র থাকে লবণের গঠন, কখনো কখনো তারা একসঙ্গে জুড়ে গিয়ে কেলাস বা ক্রিস্টাল তৈরি করে। তাহলে কি করে লবণ গ্রন্থি কাজ করে? লবণ গ্রন্থি আসলে লবণকে পাম্প করে, শক্তি ব্যবহার করে পাম্প করে। এর ঘনত্ব কি হয়, যখন কনসেন্ট্রেটিং ইট টু লেভেলস হায়ার দ্যান দ্যাট অফ দ্য সারাউন্ডিং সি ওয়াটার, অর্থাৎ বাইরে যে সমুদ্রের জল রয়েছে তার থেকে এর ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে ঘনত্বের পার্থক্যের জন্য এই লবণ দেহ থেকে বেরিয়ে যায়। এই দেহ থেকে লবণ বেরিয়ে যাওয়ার জন্য কি হয়, এর দেহ অতিরিক্ত লবণ মুক্ত হয়, ফলে দেহ সুস্থ থাকে। আর কি হয়, সুন্দরী গাছের বেঁচে থাকার জন্য এবং হেলদি ইন্টারনাল অসমোটিক ব্যালেন্স, অর্থাৎ দেহে জলের ভারসাম্য রক্ষা করার জন্য এই লবণ গ্রন্থির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী আলোচনায় ঢুকব। আমরা পরের আলোচনায় প্রবেশ করছি। দেখো লবণ গ্রন্থির আরও কত রকম ছবি তোমরা দেখতে থাকো। দেখো, উদ্ভিদের ওপরের পৃষ্ঠেও লবণ গ্রন্থি রয়েছে, উদ্ভিদের নিচের পৃষ্ঠেও লবণ গ্রন্থি রয়েছে। একটি লবণ গ্রন্থিকে খুব বড় করে দেখানো হয়েছে। লবণ গ্রন্থি যে লবণ ত্যাগ করে সেটি উদ্ভিদের উপর কি করে জমা থাকে, ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে সে লবণের কেলাস তোমাদের দেখানো হয়েছে ছবিতে। এবার দেখো আরও বড় করে লবণ গ্রন্থি বা সল্ট গ্ল্যান্ডকে দেখানো হয়েছে ঊর্ধ্বপৃষ্ঠে। দেখো সেখান থেকে বিন্দু বিন্দু আকারে লবণ বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ লবণ গ্রন্থির গুরুত্ব সুন্দরী গাছের ক্ষেত্রে দুটি: অতিরিক্ত লবণের ঘনত্ব যা ক্রমশ উদ্ভিদ দেহে জমা হয়, সেই লবণের ঘনত্বকে কি করে, হাত থেকে বাঁচার জন্য পাম্প করে দেহের ভেতরে লবণের ঘনত্ব বাড়িয়ে বাইরের লবণের ঘনত্বের তুলনায় ঘনত্বের পার্থক্য সৃষ্টি করে এই লবণকে দেহ থেকে বার করে দেয়। এবং দ্বিতীয়ত, এই লবণের ঘনত্ব নিয়ন্ত্রণ করে তারা দেহে জলেরও ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে। আমরা এই ছবিতে আরও দেখানোর চেষ্টা করেছি খুব সুন্দর করে। দেখো লবণের কেলাস, পাতার ভেতরে অসংখ্য লবণ গ্রন্থি, সেখানে গ্রন্থির ভেতর লবণ জমা হচ্ছে এবং লবণ গ্রন্থিগুলো পাতার ভেতর কিভাবে অবস্থান করে। এখানে আরও পরিষ্কার করে দেখানো হয়েছে পাতার উপর বিভিন্ন জায়গায় লবণের কেলাস জমা হয়েছে এবং উদ্ভিদ দেখো লবণ রেচন করছে, সেই ছবিটিও এখানে দেখানো হয়েছে এবং তার যে মলিকুলার প্রসেস সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে, যে কিভাবে এই উচ্চ লবণের ঘনত্ব দেহের মধ্যে তৈরি হয়। এই লবণ গ্রন্থিকে যদি ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয় তাহলে অটোফ্লোরোসেন্স হলে কেমন দেখতে হয়, ট্রান্সমিশন মোডে দেখলে কেমন লাগে, এবং ফ্লোরোসেন্ট ও ট্রান্সমিশন মোড দুটোকে যদি ওভারল্যাপ করা হয় তাহলে দেখতে কেমন লাগে। দেখো লবণ গ্রন্থির চেহারা এখানে তোমাদের দেখানো হয়েছে। এরপর আসবো আমরা সমুদ্রের জলে সুন্দরীর অভিযোজন থেকে আমরা প্রায় জলশূন্য জায়গা মরুভূমিতে যাওয়ার চেষ্টা করব। মরুভূমিতে থাকার জন্য উটের রক্তের যে লোহিত রক্তকণিকা তার আকৃতির পরিবর্তন হয়। সেই আকৃতির পরিবর্তন এর জন্য কি হয়, দেখো ক্যামেলের আরবিসি কি অবস্থায় রয়েছে, জল শূন্য অবস্থায় তার কি আকার হয় এবং একসঙ্গে অনেকটা জল পান করলে তার কি আকার হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। যখন উট জল পায় না, জল নিরুদিত অবস্থা অর্থাৎ ডিহাইড্রেটেড স্টেট, তখন উটের আরবিসির আকার ইলিপ্টিক্যাল। কিন্তু যখন রিহাইড্রেশন হয় তখন উটের আরবিসির আকার গোলাকার বা রাউন্ড। খুব অদ্ভুত ব্যাপার। দেখো জল শূন্য থেকে কতটা জল একসঙ্গে সে পান করছে,
মাত্র কয়েক মিনিটের মধ্যে 50 লিটার জল পান করে। তাহলে এত জল পান করার ফলে তার দেহে যে শারীরবৃত্তীয় পরিবর্তন হয় তার অভিঘাত গিয়ে পড়ে আরবিসির উপর। সে আরবিসি একটা নিজস্ব পদ্ধতির মাধ্যমে এই চাপ সহ্য করতে পারে। আমরা এ সম্পর্কে পরবর্তী অংশে দেখার চেষ্টা করি। ক্যামেলের আরবিসির শেপ হচ্ছে ওভাল, আনলাইক দ্য বাইকনকেভ ডিস্ক শেপেড আরবিসি অফ মোস্ট ম্যামালস। অধিকাংশ স্তন্যপায়ীর ক্ষেত্রে আরবিসি ডিস্কের মতো চেহারা, দ্বি অবতল, কিন্তু ক্যামেলের আরবিসি হলো ডিম্বাকার বা ওভাল। দিস ওভাল শেপ হেল্পস দেম নেভিগেট থ্রু ন্যারো ক্যাপিলারিজ, অর্থাৎ খুব সূক্ষ্ম জালিকার মধ্যে দিয়ে জল নিরোধিত অবস্থায় তাদের যেতে সাহায্য করে। when the blood is viscous due to dehydration, অর্থাৎ রক্ত যখন ঘন হয়ে গেছে। Camel's RBC can tolerate significant change in osmotic pressure, salt concentration of the surrounding fluid without rupturing or losing their shape। তাহলে জল যখন নিরোধিত হচ্ছে তখনও তার আকৃতির কোনো পরিবর্তন হচ্ছে না, আবার প্রচুর জল যখন পান করছে তখনও আরবিসির আকৃতির তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সে একই সঙ্গে জল শূন্য অবস্থা এবং পরিপূর্ণ জলযুক্ত অবস্থাতে সে স্ফীত হওয়াও নিবৃত্ত করতে পারে, আবার একেবারে কুঁচকে যাওয়াও নিবৃত্ত করতে পারে। কি করে করে? তাহলে একটি প্রপার্টি হলো প্রসারণশীলতা বা এক্সপ্যান্ডিবিলিটি। উটের আরবিসি প্রায় 240% প্রসারিত হতে পারে তাদের যে আদি আয়তন তার থেকে। কি করে? উইদাউট লাইজিং অর বার্স্টিং, অর্থাৎ ফেটে না গিয়েও সে 240% উট জলপান করার পর প্রসারিত হতে পারে, হুইচ ইজ সিগনিফিক্যান্টলি মোর দ্যান মোস্ট অফ দ্য ম্যামালস। অধিকাংশ স্তন্যপায়ীর ক্ষেত্রে এর পরিমাণ মাত্র 140 থেকে 150%। দিস ইজ ক্রুশিয়াল ফর রিহাইড্রেশন আফটার এ পিরিয়ডস অফ ডিহাইড্রেশন। মরুভূমির কোথায় জল আছে উট জানে না, হাঁটতে হাঁটতে যেখানেই জলের উৎস পায় একসঙ্গে অনেকটা জল পান করে। এই জলের চাপ গিয়ে পড়ে আরবিসির উপর, কিন্তু তাদের লোহিত রক্তকণিকার কোষ আবরণীর এই প্রসারণশীলতা ধর্মের জন্য একসঙ্গে অনেকটা জল পান করলেও তারা তার চাপ সহ্য করে নিতে পারে। এবার যখন ডিহাইড্রেশন হয় তখন কি হয়? The unique properties of camel RBCs enable them to survive the dehydration-rehydration cycle in common desert environment। তাহলে তারা কি করে? তখন তারা তাদের ব্যাস কমিয়ে দিয়ে ওই সূক্ষ্ম রক্তজালিকার মধ্যে দিয়ে বা ঘন রক্তের মধ্যে দিয়ে তারা সহজেই পরিবাহিত হতে পারে। তাহলে অন্যান্য স্তন্যপায়ী যাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা গোলাকার, তাহলে উটের লোহিত রক্তকণিকা সেখানে হলো ডিম্বাকার। এর ফলে তাদের লোহিত রক্তকণিকার প্লাজমা আবরণী প্রায় 240% পর্যন্ত অরিজিনাল ভলিউম বা আদি আয়তনের তুলনায় প্রসারিত হতে পারে, যেখানে অন্য স্তন্যপায়ীরা মাত্র 150% প্রসারিত হতে পারে। এই প্রসারণ মাত্রার পার্থক্যের জন্যই তীব্র উত্তাপযুক্ত মরুভূমির পরিবেশে উট খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। এই মানিয়ে নেওয়ার নামই হলো অভিযোজন। আমরা এবার আসব আচরণগত অভিযোজন বা বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন। আচরণের মাধ্যমে কি করে পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নেওয়া যায়, খাদ্য খুঁজে পাওয়া যায়, খাদ্য কোথায় আছে তা অন্যান্য সঙ্গীদের জানানো যায়। প্রধানত খাদ্য সংক্রান্ত এই বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন, কারণ যে দুটো প্রাণীর কথা আমরা পড়ব আমরা দেখব যে কি করে খাদ্য উৎস খুঁজে পেলে কি করে খাদ্যকে ব্যবহার করতে হয়, তার জন্য শিম্পাঞ্জি কি ধরনের ইনোভেটিভ বিহেভিয়ার দেখায়, কৃৎকৌশল তারা দেখায়, তারা যন্ত্রের ব্যবহার করতে পারে। আবার মৌমাছি নাচ করে কি করে খাদ্যের উৎস কোথায় আছে এবং কত দূরে আছে এবং কি ধরনের খাদ্য সে সম্পর্কে তার মৌচাকের অন্যান্য সদস্যদের সজাগ করে দেয়। এসব আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি। শিম্পাঞ্জি কি যন্ত্র ব্যবহার করতে পারে, অর্থাৎ টুলস ব্যবহার করতে পারে? শিম্পাঞ্জিস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিম্যালস দ্যাট আর নোন টু ইউজ টুল। মাত্র কয়েকটা প্রাণী পৃথিবীতে আছে মানুষ ছাড়া যারা এই ধরনের যন্ত্র ব্যবহার করতে পারে। তারা কি করে? একটি গাছের ডাল থেকে
একটি ছোট ডাল ভেঙে নিয়ে আসে, তার মধ্যে অসংখ্য পাতা আছে, পাতাগুলোকে ছাড়িয়ে তারা একটি রডের মতো যন্ত্র তৈরি করে। সেটিকে কি করে, সেটিকে উইপোকার ঢিবিতে তারা ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিয়ে কি করে, সেই উইপোকার ঢিবির মধ্যে ঢোকানো সেই লম্বা যে গাছের ডাল, তার গায়ে উইপোকা এবং ডিমগুলো লেগে যায়। আর্দ্র পরিবেশে থাকার জন্য সেগুলো সহজে খসে পড়ে না। তারপর শিম্পাঞ্জি সেই ডালটি বার করে তার থেকে তাদের অতি উপাদেয় এবং পছন্দের খাদ্য উইপোকা খায়। আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি, দেখো শিম্পাঞ্জি একটি উইপোকার ঢিপির মধ্যে একটি ডাল ঢুকিয়ে দিয়েছে। তার আগে দেখো শিম্পাঞ্জি পাতাগুলোকে খসিয়ে তার যন্ত্র তৈরি করছে। সেই যন্ত্র তৈরি করার পর উইয়ের ঢিপিতে ঢুকিয়ে দিয়েছে। উইয়ের ঢিপি থেকে উই বার করে দেখো শিম্পাঞ্জি খাদ্য সংগ্রহ করছে। অর্থাৎ খাদ্য সংগ্রহ করার জন্য তার হাতের কাছে অন্য কোনো ব্যবস্থা নেই। সুতরাং তাকে এই সমস্যার সমাধান করতে হলো কিভাবে, গাছের ডালকে যন্ত্রে রূপান্তর করলো। এটি তার সমস্যা সমাধান এর একটি অন্যতম ক্ষমতা। Chimpanzees are well known for using tools in the wild such as sticks to extract insects from holes or rocks to crack open nuts. তারা আরও কি করতে পারে, তারা যে কোনো শক্ত খোলাযুক্ত বাদাম যদি তাদের দেওয়া হয় তাহলে তারা পাথর ব্যবহার করে এই বাদামের খোলা ভেঙে ভেতরের নরম শাঁসও তারা খেতে পারে। তাহলে শিম্পাঞ্জি ক্যান আন্ডারস্ট্যান্ড কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ হুইচ আর ভেরি এসেন্সিয়াল ফর প্রবলেম সলভিং। অর্থাৎ কার্য এবং ফলাফলের মধ্যে যে সম্পর্ক, এটি শিম্পাঞ্জির মস্তিষ্কে খুব ভালোভাবে কাজ করে, ফলে তারা খুব সহজে সমস্যার সমাধান করতে পারে। দিস আন্ডারস্ট্যান্ডিং অ্যালাউজ দেম টু প্রেডিক্ট দ্য আউটকাম অফ দেয়ার অ্যাকশন অ্যান্ড অ্যাডজাস্ট দেয়ার বিহেভিয়ার অ্যাকর্ডিংলি। এই বোঝার ক্ষমতা থেকে তাদের কাজের ফলাফল কি হতে পারে এবং সেই অনুযায়ী নিজের আচরণের কতটুকু পরিবর্তন করা দরকার, তারা সেই আচরণের পরিবর্তন ঘটায়। তারা যদি বোঝে যে একটি লিভারকে পুশ করলে অর্থাৎ ঠেলে দিলে খাদ্যটি মুক্ত হবে, অথবা একটি স্টিককে যদি তারা অবজেক্টের কাছে পৌঁছে দেয় তবে খাদ্য তারা পাবে, তাহলে তারা সেই ধরনের আচরণ করে। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে কি করে শিম্পাঞ্জি পাথরের ওপর দেখো বাদাম রেখে বা নাটস জাতীয় অন্যান্য ফল রেখে কি করে আরেকটি পাথরের সাহায্যে বাড়ি মেরে আঘাত করে তার ওপরের শক্ত খোসা সরিয়ে ভেতর থেকে শ্বাসযুক্ত অংশ বার করছে। নাট ক্র্যাকিং ডাজ নট কাম ন্যাচারালি টু শিম্পস, দে নিড লেসন্স হাউ টু ইউজ টুলস। সুতরাং দুটো টুল মেকিংয়ের উদাহরণ আমরা দেখলাম, একটি উইপোকার ঢিবি থেকে কি করে গাছের ডালকে অস্ত্র বা যন্ত্র হিসেবে ব্যবহার করে উইপোকা বার করা যায়, আর দ্বিতীয়ত পাথরকে মানুষের মতো যন্ত্ররূপে ব্যবহার করে কি করে শক্ত খোসা ভেঙে ভেতরের শ্বাস বার করতে হয়। এরপর আমরা যাব একটি ক্ষুদ্র প্রাণীর কাছে, সেই প্রাণীটি হলো মৌমাছি। এই মৌমাছি নাচ করে অর্থাৎ দেহকে দুলিয়ে বিশেষ ধরনের সংকেত তৈরি করে, যে সংকেতের অর্থ তার মৌচাকের অন্য সদস্যরা বুঝতে পেরে তারা কোথায় খাদ্য আছে সে খাদ্যের উৎস শনাক্ত করতে সমর্থ হয়। তাহলে যে ধরনের সংকেত তারা প্রেরণ করে এটি এক ধরনের নাচ, এই নাচকে বলা হয় ওয়াগল ড্যান্স। তাহলে মৌমাছির ক্ষেত্রে সংযোগ রক্ষার মাধ্যম হচ্ছে নাচ, সেই নাচ হলো ওয়াগল ড্যান্স। পরবর্তীকালে আমরা আরেক ধরনের নাচের কথা পড়ব, রাউন্ড ড্যান্স। দি ওয়াগল ড্যান্স ইজ এ ইউনিক মেথড অফ কমিউনিকেশন অ্যামং ফিমেল হানি বিজ, অর্থাৎ মৌচাকের যারা ওয়ার্কার বিজ তাদের ক্ষেত্রে যে খাদ্য খুঁজতে গেছে তাকে বলা হয় ফোরেজার। সে এই আচরণ করে, পারফর্ম বাই ফোরেজার্স, ইট রিলেজ ইনফরমেশন অ্যাবাউট দি লোকেশন অ্যান্ড রিচনেস অফ এ ফুড সোর্স। অর্থাৎ ওয়াগল নৃত্যর মাধ্যমে মৌমাছি খাদ্যের সঠিক অবস্থান এবং কতটা পরিমাণ খাদ্য আছে সেই সম্পর্কে দলের অন্যান্য সদস্যদের অবহিত করে। কেমন হয় এই নাচের আকৃতি? দেখো নাচের আকৃতি আটের মতো। দি ড্যান্স ইজ এ ফিগার 8 প্যাটার্ন কনসিস্টিং অফ এ সেন্ট্রাল ওয়াগল রান। দেখো মাঝ বরাবর মৌমাছি হাঁটছে, ওয়াগল রান,
and two return loops, দেখো দুটো প্রত্যাবর্তন লুপ রয়েছে। the three primary elements of information conveyed in the dance, তাহলে মাঝ বরাবর একটি হাঁটার রেখা এবং সেই হাঁটার রেখার দুপাশ বরাবর দুটি কি রয়েছে, রিটার্ন লুপ বা প্রত্যাবর্তন লুপ। এর মাধ্যমে তারা তিনটি জিনিস সম্পর্কে দলের অন্যান্য সদস্যের অবহিত করে, অর্থাৎ ডিরেকশন, ডিস্ট্যান্স অ্যান্ড দি কোয়ালিটি অফ ফুড, কোন অভিমুখে খাদ্য রয়েছে, সূর্যের আলোর দিকে না বিপরীত দিকে, মৌচাক থেকে খাদ্য উৎসের দূরত্ব কত, এবং খাদ্যের কি গুণাগুণ রয়েছে। এই তিনটি জিনিস ওয়াগল ড্যান্সের মাধ্যমে মৌমাছি তার দলের অন্যান্য সদস্যদের অবহিত করার চেষ্টা করে। ওয়াগল ড্যান্স বা ওয়াগল নৃত্য কখন তারা পারফর্ম করে, যখন খাদ্যের উৎস বিয়ন্ড 50 মিটার, অর্থাৎ প্রায় 165 ফুটেরও বেশি দূরত্বে যখন খাদ্য থাকে তখন তারা ওয়াগল ড্যান্স করে, এবং খাদ্য যখন 50 মিটারের ভেতরে থাকে খাদ্যের উৎস, তখন তারা রাউন্ড ড্যান্স পারফর্ম করে। কি বোঝা যায় ওয়াগল ড্যান্সের মাধ্যমে? আমরা একটু আগে বলেছি অভিমুখ, ডিরেকশন। The angle of the bees waggle run relative to the sun indicate the direction of the food source, অর্থাৎ সূর্যের আলোর সঙ্গে খাদ্য উৎস এবং তার যে বাসস্থান বি হাইভ, তার যে কোণ, কোন কোণে মৌমাছি নৃত্য করলে বোঝা যাবে যে খাদ্য কোন দিকে এবং কোন অবস্থানে অবস্থান করছে। দ্বিতীয়ত, এই ওয়াগল রানের মাধ্যমে কতগুলো চক্র সে সম্পন্ন করলো, দি নাম্বার অফ ওয়াগলস, এর থেকে বোঝা যায় যে খাদ্য উৎস কত দূরত্বে অবস্থান করছে। অর্থাৎ দি ডিউরেশন অফ দ্য ওয়াগল রান, কতক্ষণ ধরে নাচ করলো, ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ডিস্টেন্স অফ দ্য ফুড সোর্স। তৃতীয়ত, খাদ্যের গুণাগুণ বা কোয়ালিটি, দি ইন্টেন্সিটি অফ দ্য ওয়াগল ড্যান্স অ্যান্ড দ্য বাজিং সাউন্ড, কত জোরে সে নাচ করছে এবং তার থেকে কতটা শব্দ তৈরি হচ্ছে, গুনগুন শব্দ। দি ইন্টেন্সিটি অফ দি ওয়াগল ড্যান্স অ্যান্ড দ্য বাজিং সাউন্ড কি ইন্ডিকেট করে, যে খাদ্য কি ধরনের, উচ্চ গুণ সম্পন্ন খাদ্য, ভিটামিন বেশি, গ্লুকোজ বেশি, অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ, এবং খাদ্যের প্রাচুর্যতা কোন পর্যায়ে রয়েছে, যে এত পরিশ্রম করে গিয়ে আমি অল্প খাদ্য পাবো না কম পরিশ্রম করে আমি বেশি খাদ্য পাবো। তাহলে এক্ষেত্রে কি হলো, ইনভলভস এ ফিগার 8 শেপ ড্যান্স উইথ দ্য বিজ ওয়াগলিং ইটস অ্যাবডোমেন। তাহলে এই যে ফিগার অফ 8 ড্যান্স, এটা তার উদরের কি হয়, উদরের নাড়াচাড়ার মাধ্যমে হয়। হোয়াইল রানিং স্ট্রেইট, সে সোজা এগোয় এবং তার পেটটাকে ডাইনে বায়ে নাড়ানোর চেষ্টা করে, তার ফলে তারা কি হয়, সোজা এগিয়ে তারা ডাইনে এবং বায়ে দুটো সেমি সার্কুলার লুপ তৈরি করে। এবার রাউন্ড ড্যান্স কখন হয়, যখন খাদ্যের উৎস 50 মিটারের মধ্যে, কমিউনিকেটস দ্য ফুড ইজ নিয়ার বাই, অর্থাৎ খাদ্যের উৎস খুব কাছে আছে, কিন্তু খাদ্যের উৎস ঠিক কোথায় আছে, এক্সাক্ট লোকেশন অর ডিরেকশন, এটা এই নাচের মাধ্যমে বোঝা যায় না। ইনভলভস দ্য বি রানিং ইন স্মল সার্কেলস, ছোট ছোট গোলাকার বৃত্তে তারা নাচে। সামটাইমস উইথ এ ব্রিফ রিভার্সাল অফ ডিরেকশন, কখনো কখনো যে অভিমুখে তারা বৃত্ত তৈরি করছে তার অভিমুখের ধরন বদলে যেতে পারে। ইন দ্য টিপিক্যাল ওয়াগল ড্যান্স, এ ফোরেজার ওয়ার্কার বি who has found by a rich food source returns to the hive. ওয়াগল নৃত্য করার আগে যে মৌমাছি খাদ্য খুঁজতে গিয়েছিল, সে একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যের উৎস খুঁজে পেলে সে মৌচাকে ফিরে আসে, তাকে অন্যান্য মৌমাছিরা অভিনন্দন জানায়, গ্রিটেড বাই আদার্স বি, এবং সে কি করে, ভার্টিক্যাল কোম সারফেস, মৌচাকের যে উলম্ব তল রয়েছে তার ওপর সে নাচ শুরু করে, উইদিন দ্য ডার্ক নেস্ট। এখানে সে যখন নাচ করলো, অল্টারনেটলি ওয়াগল ড্যান্স, সে তার উদরকে খুব দ্রুত ভিগোরাসলি ওয়াগল করলো, ফ্রম সাইড টু সাইড ইন এ পেন্ডুলাম মোশন অ্যাট অ্যাবাউট, কতবার, 13 টাইমস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 13 বার,
এবং এই নাচ করতে করতে সে সামনের দিকে এগিয়ে গেল। শি মুভস ফরওয়ার্ড ইন এ স্ট্রেট লাইন উইথ রিটার্ন ফেজেস ইন হুইচ, আবার সে আগের জায়গায় ফিরে এলো কিন্তু সোজা পথে নয়, সে বৃত্তাকারে। শি সার্কেলস ব্যাক টু দি অ্যাপ্রক্সিমেট স্টার্টিং পয়েন্ট অফ দি প্রিভিয়াস ওয়াগল রান অল্টারনেটলি বিটুইন ক্লকওয়াইজ অ্যান্ড কাউন্টার ক্লকওয়াইজ রিটার্ন। আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি। এবার দেখো, আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি মৌচাক, খাদ্যের উৎস এবং সূর্য। তখন নাচের অভিমুখ কি হবে? খাদ্যের উৎস, সূর্য এবং মৌচাক, তার মধ্যে যদি 60 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলে নাচের অভিমুখ কি হবে? খাদ্যের উৎস, মৌচাক এবং সূর্যের মধ্যে যদি 120 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলে দেখো নাচের অভিমুখ বদলে যাচ্ছে। খাদ্যের উৎস, সূর্য এবং মৌচাক যদি একই রেখায় থাকে তাহলে দেখো আবার নাচের অভিমুখ কেমন হচ্ছে। এখানে আমরা 3 ধরনের নাচের অভিমুখ দেখানোর চেষ্টা করেছি। এক রেখায় খাদ্যের উৎস, মৌচাক এবং সূর্য থাকলে যদি 3টের মধ্যে 60 ডিগ্রি কোণ হয় এবং 3টের মধ্যে যদি 120 ডিগ্রি কোণ হয়। এবার আসি আমরা অভিমুখে। When a bee does a waggle dance, it moves in a certain way to show other bees where to find food. তাহলে মৌমাছি যখন ওয়াগল নৃত্য শুরু করে তখন সে অন্যান্যদের বোঝানোর চেষ্টা করে যে ঠিক কোথা থেকে খাদ্য খুঁজতে হবে। The direction of the food is shown by the angle the moves during the waggle run or straight part of the dance. তাহলে খাদ্যের অভিমুখ বোঝা যায় সরল রেখায় হেঁটে যাওয়া দিয়ে, ওয়াগল ওয়াক অথবা ওয়াগল রান, অথবা তার যে লুপ তৈরি করা তার মাধ্যমে। আমরা যদি মৌমাছি মুভ স্ট্রেইট আপ টুয়ার্ডস 12 o'clock ডিউরিং দ্য ওয়াগল রান, এটার থেকে কি বোঝা যায়? ইট টেলস দ্য আদার বিজ দ্যাট ফুড ইজ ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য সান। আমরা আগের ছবিতে দেখার চেষ্টা করি। তাহলে সূর্যের সঙ্গে একই রেখায় খাদ্যের অবস্থান রয়েছে। দেখো ফ্লাওয়ার, সান এবং হাইভ একই রেখায় অবস্থান করছে। If the bee moves towards 3 o'clock, the food is directed to the sun's right, অর্থাৎ 90 ডিগ্রি কোণে খাদ্যের উৎস অবস্থান করছে। যদি ঘড়ির কাঁটার 3টের অভিমুখে এই ওয়াগল ড্যান্স হয়। If the bee moves towards 9 o'clock, অর্থাৎ 90 90 90 270 ডিগ্রি কোণে খাদ্যের উৎস অবস্থান করে। সুতরাং 12টা ঘড়ির কাঁটার 12টা অভিমুখে নাচ করলে বুঝতে হবে খাদ্যের উৎস, সূর্য এবং মৌচাক একই রেখায় অবস্থান করছে। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে যদি যেতে হয় তাহলে ঘড়ির কাঁটার 3 যেখানে রয়েছে সেই অভিমুখে মৌমাছি নৃত্য করে, এবং ঘড়ির কাঁটার 9 তার অভিমুখে যদি নৃত্য করে তাহলে বুঝতে হবে খাদ্য 270 ডিগ্রি অভিমুখে অবস্থান করছে। আরেকটি কি বোঝা যায়? ঘড়ির কাঁটা 3-এর দিকে অভিমুখ করলে নাচ করলে খাদ্যের উৎস ডান দিকে রয়েছে, এবং ঘড়ির কাঁটা 9-এর অভিমুখে যদি নাচ করে তাহলে বুঝতে হবে খাদ্যের উৎস বাঁ দিকে রয়েছে। এবার আমরা দেখানোর চেষ্টা করেছি এই ওয়াগল ড্যান্সের সময় কিভাবে মৌমাছির অভিমুখ পরিবর্তন হয়। দেখো প্রথম ছবিতে দেখানোর চেষ্টা করেছি সে সোজা ওপরের দিকে উঠে গেল স্ট্রেট লাইন বরাবর, তারপর সে বাদিক থেকে নামছে, নেমে সোজা উঠে আবার ডান দিক থেকে সে নামছে। এখানে তার ওঠা এবং নামা, এবং পাশে দেখো এই ওঠা নামার সময় যে অ্যাঙ্গেল, দেখো তৃতীয় ছবিটিতে দেখো তার অভিমুখ বদলে গেছে, অর্থাৎ এখানে কোণ তৈরি হয়েছে। সুতরাং খাদ্যের উৎস যে কোণে রয়েছে তা জানানোর জন্য তার নাচেরও অ্যাঙ্গেল কি করতে হচ্ছে? পরিবর্তন করতে হচ্ছে। এবং এই নাচের অ্যাঙ্গেলের যে পরিবর্তন, কৌণিক যে পরিবর্তন, তার দলের অন্যান্য সদস্যরা বুঝতে পারে। এই বুঝতে পারার উপরে নির্ভর করে সে কত সফলভাবে বেঁচে থাকতে পারে। একটি জায়গায় আমরা দেখানোর চেষ্টা করেছি
কৌণিক অভিমুখে খাদ্য থাকলে নাচের অভিমুখ কি হবে, এবং সরল রেখা বা উলম্ব রেখায় যদি খাদ্যের উৎস থাকে তাহলে নাচের অভিমুখ কেমন হবে। এই রকম একটি বুদ্ধিমান প্রাণী মৌমাছি, যে সংযোগ রক্ষার জন্য নাচকে ব্যবহার করে, তেমনই একটি বুদ্ধিমান প্রাণী শিম্পাঞ্জি গভীর গহন জঙ্গলে উইয়ের ঢিপি দেখতে পেয়ে গাছের ডাল ভেঙে পাতা খসিয়ে সে যন্ত্র তৈরি করে গাছের ডালকে, এবং সেটি ভেতরে ঢুকিয়ে উই পোকা বার করে আনে, কিংবা গাছের তলায় যদি কোনো বাদাম জাতীয় শক্ত খোলক জাতীয় ফল পায় তার শাঁসালো অংশ খাওয়ার জন্য পাথরকে ব্যবহার করে সে ভেঙে সেই শাঁসালো অংশ সংগ্রহ করে। জীবজগতে এরকম অসংখ্য অভিযোজন তুমি যদি চোখ মেলে তাকাও দেখতে পাবে। কোথাও ক্যাকটাসের মতো, কোথাও রুই মাছের মতো, কোথাও বা পটকার যুক্ত রুই মাছের মতো, কোথাও বা পায়রার মতো বায়ুথলি যুক্ত। এছাড়া তুমি দেখতে পাবে সুন্দরীর মতো সল্ট গ্ল্যান্ডের ব্যবহার, কোথাও তুমি দেখতে পাবে উটের আরবিসির মতো দেহের অন্যান্য অঙ্গ বা কোষের ব্যবহার, আবার কোথাও দেখতে পাবে অন্যরকম পরিবেশে টিকে থাকার জন্য অন্য ধরনের আচরণগত পরিবর্তন। এই পরিবর্তনের মাধ্যমেই জীব কি করে, আরও ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করে। সুতরাং এক কথায় বললে অভিযোজন হলো বেঁচে থাকার নানান কৌশল, স্ট্র্যাটেজিস ফর সার্ভাইভাল, যা মানুষকেও প্রতিদিন প্রতিনিয়ত নানান পরিবেশে করতে হয়। সুতরাং এই অভিযোজন জীবজগতের একটি অন্যতম বৈশিষ্ট্য। ভালোভাবে অভিযোজিত প্রাণী তার বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, এবং একসঙ্গে অনেকগুলো এই রকম উন্নত অভিযোজিত বৈশিষ্ট্য যদি কোনো একটি পরবর্তী প্রজন্মের জীবের মধ্যে পুঞ্জীভূত হয় এবং প্রকৃতি যদি তাকে নির্বাচন করে, সে তখন একটি নতুন প্রজাতিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তার অভিব্যক্তি ঘটে। তোমরা তোমাদের বইয়ের বিভিন্ন যে বর্ণনা রয়েছে সেই বর্ণনার সঙ্গে এই পড়ার যে অংশটি তাকে যুক্ত করার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো এবং ভালো করে অনুশীলন করো। ধন্যবাদ, নমস্কার।